আজ হচ্ছে 8 অক্টোবর 2025 সকাল। আজকে আমরা সকাল সকাল উঠে সবাই তৈরি হয়ে কালকে শুতে শুতে একটু লেট হয়ে গেছিলো। লেট বলতে ক্রুজ থেকে আস্তে আস্তে আমাদের সময় হয়ে গেছিলো প্রায় রাত 1:30। তো রাত 1:30টার পর শুয়ে সকালে যে ক্রুজে যা খাবার দাবার খেয়েছি আমি একদমই রেকমেন্ড করবো না। আমাদের বাঙালিদের পক্ষে ওই খাবার একদমই ভালো নয়। ভালো নয়ই বলবো, কেন ওই সেদ্ধ মাংস আর ওই বেগুনের ভেতরে কি ভাত ভরে দিয়েছিল, জানি না কি রান্না করেছিল। আর কাঁচা বাঁধাকপির স্বাদ একদমই বাজে। হ্যাঁ, তো আমি তো বলবো, আমি যেখানে গিয়েছিলাম মানে যে ক্রুজে গেছিলাম, ওরা পার পার্সন প্রায় 2800 টাকা করে নিয়েছিল। কিন্তু আমাদের মনে হয় না এটা ওই রকম বুফে, এইরকম বুফে আমাদের কলকাতায় হয়তো খুব বেশি হলে 800 টাকা থেকেও কম টাকায় পাওয়া যাবে। আর গান নাচ বলতে একদমই কিছু ভালো লাগেনি। বেলি ড্যান্স যে করছিল সেও খুব একটা ভালো নয়। শুধু এদের যে লোকাল ড্যান্সার ছিল, কি ডান্স বলে ওটাকে, টুনা সামথিং, টুনা এরকম কিছুটা বলে। হ্যাঁ, তো ওই ডান্সটা একবার ভালো লেগেছে। আপনারা একমাত্র ওই জিনিসটাই ভালো লেগেছে। কিন্তু সারাদিন ঘোরার পর রাত্রে ওই রকম একদমই মানে শরীরও নিচ্ছিল না আর ভালো লাগছিল না। যাই হোক, আর সকালে আমরা আবার শুরু করেছি যাত্রা। আজকে যাব আলেকজান্দ্রিয়া। এবার আলেকজান্দ্রিয়া যাবো এবং সেখান থেকে ব্যাকও করবো। আমাদের সঙ্গে আছে আমাদের ভাই ড্রাইভার আহমেদ ভাই। তো সারাদিন আজ এনার সঙ্গেই থাকবো। ইনি আমাদেরকে ঘোরাবেন এবং ইনি দিয়ে আসবেন। তো এইভাবে আমরাও রাস্তা দিয়ে যাব। এখানকার রাস্তা সম্বন্ধে আমার কোনো অবজেকশন নেই। অবজেকশন নেই বলতে রাস্তা খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো রাস্তা। দেখুন এখন অবশ্য আমি গিজা থেকে জাস্ট বেরিয়েছি। আজ সাহারা মরুভূমি কিছুটা, এটাও যদিও সাহারা মরুভূমির অংশ, গিজা প্ল্যাটু। আজ কিন্তু সাহারা মরুভূমির যে বালি, সেই বালি দিয়ে আশা করি যাবো, কিন্তু যেরকম বলছিল। তো যেতে যেতে আমরাও দেখবো কিছু, আর আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকবেন। এবং যদি কিছু আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানাতেই পারেন। চলুন তাহলে, আমরা যাত্রা শুরু তো করেই দিয়েছি। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকুন। রাস্তা দেখুন, রাস্তা যদিও এটা আফ্রিকা, ইউরোপ নয়, তবুও রাস্তা একদম ইউরোপের মতো দারুণ রাস্তা বেড়াচ্ছি। আর এই মুহূর্তে আমরা আমাদের দেশের চলতে চলতে আমরা খাচ্ছি চিড়ের নাড়ু। এইটা অন্য রান্না হচ্ছে, চিড়ের নাড়ু খাচ্ছি আমরা। আর এই ইজিপ্টকে বসে গাড়িতে চিড়ের নাড়ু কিন্তু ভালোই লাগছে। বাঙালিরা চিড়ে মুড়ি ছাড়া মারতে পারে না, তো আমরা দিয়ে এসেছিলাম আমাদের কথা চিড়ের নাড়ু দুধারে। কিন্তু বাড়িঘর অনেক দূরে পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দূরে বাড়িঘর দেখা যাচ্ছে, কিছু খেজুর গাছ, বড় খেজুর গাছ দেখা যাচ্ছে। তো আজকে কিন্তু আমরা ভালোই, এবং ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার, না খুব গরম না খুব ঠান্ডা। তো দারুণ ওয়েদার এই সময়। হ্যাঁ, তো কিন্তু 12টার পর একটু ভালোই গরম পড়ে, তবে সেরকম কিছু নয়, হাওয়া চলে, তো সেই গরমটা নেওয়া যেতে পারে। একশোর ওপর গাড়ি চলতে, কিন্তু বোঝা যাচ্ছে না জার্কিংটা মাত্র একদম। আর আমরা আমাদের পশ্চিমবঙ্গে গাড়ি চালায় একদম 20 কিলোমিটার গাড়ি চালিয়ে মনে হয় যেন কোমর বেস্ট হয়ে গেল। এখানে গাড়ি চালাতেও মজা। আর এই আমরা ব্লুটুথের সাথে কানেক্ট করে দিয়েছি, বাড়ি যেতে গান শুনতে শুনতে
যাচ্ছি, বেশ ভালোই লাগছে, ভালোই মজা। আচ্ছা, আগের টোলটা আপনাকে দেখাতে পারিনি। এখানে এই যে টোল এরকম হয়। হ্যাঁ, তো আপনারা দেখতে পারেন আমাদের টোল কেমন আর ইজিপ্টসের টোল কেমন। দেখুন এখানে রিয়াইটে দেখতে পাবেন কেমন টোল। তা এটা 8 লেনের রাস্তা। প্রায় ৪ জন এদিকে ৪ জন ওদিকে আছে। তো আমাদের মতোই অনেকটা টোলের ডিজাইনটা। হ্যাঁ, তবে এখানে নেই। আ আমাদের যেমন ফাস্ট্যাগ ইউজ হয় এখানে ফাস্ট্যাগ নেই। এখানে এখনো পেপার দিয়ে দিচ্ছে। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইল রিভার নয়, এটা হচ্ছে সল্ট লেক অফ আলেকজান্দ্রিয়া সি। আলেকজান্দ্রিয়া সি আলেকজান্দ্রিয়া সি হচ্ছে, এরা বলছে আলেকজান্দ্রিয়া সি ইজ কল্ড অ্যাজ এ মেডিটেরিয়ান সি। আলেকজান্দ্রিয়া সি কল্ড অ্যাজ এ মেডিটেরিয়ান সি। এরা কিন্তু ইংরেজিতে আমাদের মতোই বাঘ, সেই জন্য অসুবিধা হচ্ছে। হোয়াটসঅ্যাপে আমরা কনভারসেশন করছি, হ্যাঁ, তাই একটু জানতে একটু অসুবিধাই হচ্ছে, কেননা এরা খুব একটা ভালো ইন্টারাক্ট করতে পারছে না। তবে হোয়াটসঅ্যাপে তো ওরাতে আমরা ভালোই, আপনি দুদিকেই দেখতে পারবেন। আমরা আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করছি। আবার তো বাঁকে মনে হচ্ছে গোটাই লেক। এখানে আমাদের ড্রাইভার দাদা বললো যে লবণ তৈরি হয়, লবণ তৈরি হয় মানে সল্ট লেক। হ্যাঁ, তো এখানে যেটা সমুদ্রের সঙ্গে কানেক্ট আছে। আলেকজান্দ্রিয়া অনেকটাই পুরনো শহর। আলেকজান্দ্রিয়া অনেক কোথায় আলেকজান্ডারের নাম অনুসারেই যেটা হয়েছিল আলেকজান্দ্রিয়া। ফিশ। ফিশ, ইয়েস। ফিশ, র ফিশ। ফিশ। ইয়েস ইয়েস, র ফিশ। ইয়েস। গাছ প্রিয়কে বলছে গাছগুলো আছে তোমার প্যাপিরাস। ওকে, হ্যাঁ। এই যে ছাড়াচ্ছিল যেটা। প্যাপিরাস গাছ। তো যেটা বলছিলাম আলেকজান্ডারের নাম অনুসারেই এখানে আলেকজান্দ্রিয়া শহরটির নাম হয়েছে। তবে এইখান থেকেই আলেকজান্ডার কিন্তু ভারতবর্ষে গেছিল। গ্রিস থেকে হয়ে আলেকজান্ডার মিশর হয়ে কিন্তু ভারতবর্ষে গেছিল। তবে আমি যেটুকু জানি সেটুকু এখান থেকে ভারতবর্ষে যেতে 2 বছর সময় লেগেছিল। ডান দিকে যে গাছগুলো দেখছেন সেই গাছগুলো থেকে প্যাপিরাস তৈরি হয়। তো যেই গাছগুলো কেমন করে তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখেছি, কিন্তু রেকর্ড করিনি। আমাদেরকে একজন আমার এখানকারই লোকাল তার দোকানে দেখে নিয়ে গিয়ে দেখিয়েছিল যে প্যাপিরাস কেমন করে তৈরি করে। তো তৈরি করতে অনেকটাই সময় নেয়। দেখুন সামনে কি লেখা আছে, আলেকজান্দ্রিয়া এজিআর রোড। আই ডোন্ট নো এজিআর রোড কি। ইভেন এত কথা পাবে না। তাহলে যেটা বলছিলাম যে
আলেকজান্ড্রিয়ায় আলেকজান্ডার এইখান থেকে ভারতবর্ষে গিয়েছিল এবং যেতে তার 2 বছর প্রায় সময় লেগেছিল ভারতবর্ষ যেতে। মানে আমি তোকে এবং আমরা আলেকজান্ড্রিয়া আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি। আর একটা ব্যাপার হচ্ছে আলেকজান্ড্রিয়ায় যে আমরা লাইট হাউস পৃথিবীর সব থেকে বড় লাইট হাউস, যেটা এখন আর অস্তিত্ব নেই, সেটা কিন্তু আলেকজান্ড্রিয়ার মধ্যেই ছিল। এবং এই লাইট হাউসটা সম্বন্ধে পরে বলবো। আমিও যতটুকু জানি ততটুকুই বলবো। তো এখন যাওয়া যাক এবং যেতে যেতে যেটুকু দেখা যায় সেটুকু দেখা যাক। আলেকজান্ড্রিয়া 8 কিমি, তো এখনো 8 কিমি হচ্ছে আলেকজান্ড্রিয়া। এতে বাড়ি ঘরগুলো স্টাইল কিন্তু সব একই রকম, যেখানে যে স্টাইল সব সেই একই রকম বাড়ি। একটা বাড়ি দেখলি সব বাড়ি, আমাদের বাঙালিদের মতো এতটা নেশা নেই বাড়ি করার মনে হচ্ছে, যে বাড়ি সাজানোর ব্যাপারটা সেটা মনে হয় এদের কাছে খুব একটা নেই। আর সমস্ত বাড়ির কালারও একই রকম। আর কায়রোতেও লক্ষ্য করেছি, গিজাতেও লক্ষ্য করেছি, সবই বালির কালার আমাদের মতো ওরকম ওরা এশিয়ান পেন্টস ইউজ করে না হয়তো ওই ধরনের কালার, বা কোনো রকম অসুবিধা হতে পারে হয়তো গরমের জন্যে বা ঠান্ডার জন্য, সেই জন্য হয়তো এরকম কালার করে রেখেছে। তবে আপনারা যেটুকু আমার সঙ্গে দেখলেন রাস্তা, কিন্তু একটা জায়গাতেও কোনো খাল নেই বা খানাখন্দ নেই। এরকম রাস্তায় যেরকম গিয়ে আরাম, সেরকম গাড়ি চালিয়েও আরাম। আমরা এখন সিটির মধ্যে প্রবেশ করে গেছি। দুদিকে উঁচু উঁচু বাড়ি এবং পুরোনো বাড়িও দেখতে পাচ্ছি। আর সিটির মধ্যে প্রবেশ করার সব থেকে মানে প্রতীক হচ্ছে যে জ্যামে পড়ে যাওয়া। এখানে সিগন্যালিং পোস্টগুলো কিন্তু ইউরোপের মতো, আমাদের ইন্ডিয়ার মতো নয়, একদম ইউরোপিয়ান স্টাইলের সিগন্যালিং পোস্টগুলো করা হয়। আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, দেখুন দুদিকে সেম কালারের সব বাড়ি, একই কালারের বাড়ি বা ফ্ল্যাট দেখতে পাবেন। সামনেই ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি, একদম জলটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঢেউ নেই। বাঁ দিকে দেখুন, দেখতে যদি পান মেডিটেরিয়ান সি, আমরা তার ধার দিয়েই চললাম। কেএফসি সকল জায়গাতেই আছে। কোনো কিছু কোথাও খাবার ভালো না লাগলে কেএফসি থেকে অর্ডার করা যেতে পারে। কেএফসির টেস্ট তো সব জায়গাতেই এক। আও তোমার পিস আমার বাঁ দিকেই কিন্তু মেডিটেরিয়ান সি, এবং তার পাশ দিয়ে কিন্তু আমরা চললাম। জলটা কিন্তু খুবই কাল। আমরা পুরীতে যেতে যেতে অভ্যস্ত, পুরীর ঢেউ দেখে অভ্যস্ত। भाभी पहले जस्ट ওই দোকানে যাওয়া হয়েছে কিন্তু দেখুন ঢেউ আছে কিন্তু খুব কম।
এবং হাওয়াও চলছে সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি কিউটাবে সিটাডেল, যেটা আলেকজান্দ্রিয়ায়। ছবিটা হয়তো অনেকেই দেখেছেন। সেই সিটাডেলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দেখুন একদম সাদর, যেটা সিটাডেল বলে বলা হয় কেল্লা। তো আলেকজান্দ্রিয়ায় এই অবস্থিত দুর্গটি একটি মিশরের একটি বিখ্যাত ঐতিহাসিক দুর্গ বলতে পারেন। এটি আলেকজান্দ্রিয়ার সাগরের পূর্ব তীরে অবস্থিত এবং ছোট্ট একটি দ্বীপে নির্মিত। এই দুর্গটি কিন্তু 1468 সালে সুলতান সহিবউদ্দিন কয়েতবার দ্বারা প্রতিষ্ঠিত হয়, যা মূলত সমুদ্রপথ থেকে আলেকজান্দ্রিয়াকে নিরাপদ রাখার জন্য এটি তৈরি করা ছিল। সামুদ্রিক আক্রমণ থেকে আলেকজান্দ্রিয়াকে রক্ষা করার জন্য এই কেল্লাটা তৈরি হয়েছিল। এই দুর্গটি গ্রিক প্রাচীন আলেকজান্দ্রিয়ার বিখ্যাত ফারোস দ্য লাইট হাউসের ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছিল। ফারোস লাইট হাউস পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবে গণ্য হতো এবং এই ধ্বংসাবশেষের ওপর দুইটি দুর্গ দাঁড় করানো হয়। সেই দুটি দুর্গই হচ্ছে এর মধ্যে। এই দুর্গের প্রাচীর মোটা এবং শক্তিশালী, যা সমুদ্র থেকে আক্রমণের সমস্ত কিছু এই প্রাচীর সহ্য করতে পারে। অর্থাৎ আগেকার দিনে যেসব সমুদ্রে যে নেভি, এখনকার দিনে যে নেভি, সেই নেভি যারা কামান ইউজ করতো, সেই কামানের হাত থেকে যাতে রক্ষা করা যায় এই আলেকজান্দ্রিয়াকে, তাই জন্য এই দুর্গের ওয়ালগুলো খুব মোটা করা ছিল। এবং এই দুর্গের ভিতরে বিভিন্ন কামরা, পর্যবেক্ষণ টাওয়ার এবং সিন্দুক, বন্দুক রাখার ছিল। এই দুর্গে আজকের দিনে আলেকজান্দ্রিয়া একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেছে এবং এটি একটি ঐতিহাসিক স্থাপত্য হিসাবে বিকৃত। এই আলেকজান্দ্রিয়া কয়েতবার দুর্গ সমুদ্র প্রতিরক্ষা ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে খ্যাতি লাভ করে। তা এটা কিন্তু আমরা ছবিতে অনেকবারই দেখেছিলাম। এখন দেখি যে দেখুন এখানে কাজ চলছে এবং অনেক কিছু ভেঙেও গেছে। আমরা যে আমাদের দেশের দুর্গগুলো দেখি, সেই দুর্গগুলোর মতো কিন্তু এর কালারটা নয়। যে ঘরগুলোর কথা আপনাদের বলছি, দেখুন এই ঘরগুলো এখন বন্ধ করে দিয়েছে, তাই এই ঘরগুলো তো ঢোকা যাবে না বা ঢুকতে দেয়ও না। সব প্রত্যেকটি ঘরেই তালা লাগানো আছে, প্রত্যেকটি ঘরে। এখন আপনাদের নিয়ে যাব এই দুর্গের ভেতরে। দেখুন দুদিকে এই পুরনো কামানগুলো এখনও কিন্তু রাখা আছে, পুরনো কামান দুদিকে দেখতে পাবেন। প্রচণ্ড রোদ আছে কিন্তু হাওয়া চলছে, যার ফলে রোদটা গায়ে লাগছে না। অনেক পুরনো, যেটা আমি আগেই বলেছি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে ঢুকতে গেলে ফরেনারদের ক্ষেত্রে 200 টাকা পার হেড হচ্ছে, 200 ইজিপশিয়ান পাউন্ড পার হেড টিকিট। আর যদি
স্টুডেন্ট থাকে ফরেন স্টুডেন্ট তাহলে 100 টাকা পার হেড স্টুডেন্ট। দিস ওয়ে, থ্যাংক ইউ। Thank you. Distracted him. When he cares, show respect to the God Amun. এই লাইট হাউস অফ ফোর্ট্রেস, এটাই লাইট হাউস ছিল। দিস ইজ দ্য লাইট হাউস, ওল্ড লাইট হাউস। God's this empire, his kingdom is divided. Paramus, gentle, Modisa. আচ্ছা, আপনারা যদি কেউ পড়তে চান তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা পড়ে নিতে পারেন। Egypt, and the great one found the peer. It was called the Ptolemaic Kingdom. Ptolemaic Kingdom. When Egypt ruled by the Ptolemies, when Egypt ruled by the Greeks. So the Greeks ruled the Egypt next to the boundaries of Arabic. The Romans came after them in 30 BC. So that time we called it an history. See the old model of the lighthouse. It should be the old model of the tower of the lighthouse, which was consisted of 3 different levels, 3 different floors. On the top of the tower of the lighthouse, we found like a big stage for Poseidon. He was the god of the sea in the ancient Greek mythology. So on the top of the tower, we had a big stage for Poseidon. But we lost the tower of the lighthouse due to many earthquakes. So all the remains of the tower remained underwater for many years. Later, we found the masterpieces under the water. And during the Islamic dynasty, they built the citadel at the same location where we are now, instead of the old lighthouse. So this monument is Islamic monument. It was built during the Islamic dynasty, during the Ottoman time, at the same location of the old lighthouse. Enjoy your free time, photographics, see you later outside. Okay, do your time. You're welcome. উপরে চললাম। বাবা, সিঁড়িগুলো তো খুব উঁচু উঁচু। এখান থেকে নিশ্চয়ই আগে পাহারা দিত সৈন্যরা, পুরো সমুদ্র অ্যাটাক করত সমুদ্র থেকে, সেই পাহারা দেওয়ার জন্য কেল্লার এই জিনিসগুলো। হাঁপিয়ে গেছি ওপরে উঠতে উঠতে। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন সমুদ্র। এদিকটা যাওয়া বন্ধ করে দিয়েছে। কেন?
আছে। প্রত্যেকটি জায়গায় এগুলো হয়তো কোনো সময় কামান রাখা থাকে। নামও লিখেছে। আর এটা হচ্ছে এই দুর্গের থার্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা ছিল যে 4টে ঘর ছিল, 4টে ঘরই রবার ব্রস্ত সোলজার আর লিডারদের ইয়ে করাতে হবে, মিটিং করাতে হবে। আর এই নামটা করি থার্ড ফ্লোরে। দেখো থার্ড ফ্লোরে এখানে যে হোল্ড আছে রেডিও সোলজাররা একটা দিলে এইখানে বন্দুক রেখে এইখান থেকে এই পুরো এলাকাটাকে পাহাড় হতো দেখুন সামনে। এই পুরো রাস্তাটা পুরো কেল্লাটাকে ঘিরে আছে। এটা রাস্তার চারিদিকে কেল্লাটার ঘোরার পথ। চলে এদিকে চলে যাবো। আমরা এখন পুরো কেল্লাটা প্রদক্ষিণ করছি। Hey. ওইদিকে তাকালে কি করে হবে? ওইদিকে তাকানোর ছবি তুলে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, ভূমধ্যসাগরের সামনে দাঁড়িয়ে দেখুন, ভূমধ্যসাগরের সামনে দাঁড়িয়ে নিজের হাতে বানানো চিকেন আর বাসমতি। আর এদিকে দেখুন কেমন তৃপ্তি করে বসে বসে খাচ্ছি চিকেন আর বাসমতি। আহা, এই ভাগ্য কি আমাদের ছোটবেলায় হয়েছে? হয়নি। দেখুন, আহা হা। সামনে এই লাইন থেকে কিছু মনে পড়ছে কলকাতার লোকে। আলেকজান্দ্রিয়া ট্রাম চলে এখনো। না না, মস্ত। যেটা বলছিলাম, দেখুন ট্রাম লাইন এখনো এখানে বর্তমানে আলেকজান্দ্রিয়াতে এখনো ট্রাম ট্রাম Tramvai. Tram. ট্রামরাই। না হোয়াইট দেবো না আমি। না হোয়াইট গুলো শেষ করে আমরা এখন সেরাপিয়ান মানে আলেকজান্দ্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটা পম্পেস পিলারও বলা হয় এই পিলারটা। তো এটা টলেমি যুগে নির্মিত হয়েছিল এবং এখানে সেরাপিস দেবতাদের পুজো করা হতো। সেটি এই মন্দিরটি
এক সময় জ্ঞান এবং ধর্মচর্চার কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল। এখন এটি অনেকটাই ধ্বংসে পরিণত হয়েছে। আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের কিছু অংশ এই মন্দিরের অঙ্গ হিসাবে সংরক্ষিত করা আছে। এর নির্মাণকাল হচ্ছে 3য় শতাব্দীতে, অর্থাৎ টলেমি রাজবংশের সময়ে। এখানেও ফিনিক্সের মূর্তি দুদিকে দুটো দেখতে পাবেন। দেখুন উটি, হয়তো অনেক দূরে আছি আমরা, তাই দেখতে অসুবিধা হচ্ছে। সেরাপিস দেবতার পুজোর জন্য এই গ্রিক এবং মিশরীয় সংস্কৃতির একত্রীকরণ প্রতীক হিসাবে এটি নির্মিত হয়েছিল। খ্রিস্টীয় 4র্থ শতকের খ্রিস্ট ধর্ম রাষ্ট্র ধর্ম হওয়ার পর এটি ধ্বংস করা হয়, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়, এটা ধ্বংস হয়নি। সেরাপিস ছিলেন এমন একটি দেবতা যিনি গ্রিক জিউস ও হেডেস এবং মিশরীয় অসিরিস ও অ্যাপিসের বৈশিষ্ট্য একত্রে ধারণ করতেন। এই সময় রোদটা একটু বেশি, এবং এটা যেহেতু আমরা উঁচু জায়গায় এসেছি তাই একটু হাঁপিয়ে যাচ্ছি। আর ভরপেট খাওয়া খেয়েছি, বাঙালি ভাত আর চিকেন নিজেই রান্না করে খেয়েছি, সেই জন্য এই অবস্থা। এটি প্রাচীন বিশ্বের ধর্মীয় সহাবস্থানের একটি বড় উদাহরণ। এটি কেবল একটি মন্দিরই ছিল না, বরং জ্ঞান এবং আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। আমাদের আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক সেই রকম টাইপেরই এখানে এই গ্রিকদের জন্য এটি তৈরি হয়েছিল। খ্রিস্ট 4র্থ শতাব্দীতে, অর্থাৎ খ্রিস্টান রোমান সম্রাট থিওডোসিয়াসের সময় পৈত্তলিক ধর্ম নিষিদ্ধ হওয়ার পর মন্দিরটি খ্রিস্টানরা ধ্বংস করে। এটি পৈত্তলিক ধর্মের পতন প্রতীক হয়ে দাঁড়ায়, অর্থাৎ এরা অনেক কিছুই ধ্বংস করে দিয়েছে। সেই নামটি আমি আর করলাম না। তাহলে এই সেরাপিয়ান অফ আলেকজান্দ্রিয়া ছিল শুধু একটি মন্দির নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন, যা গ্রিস ও মিশরীয় ধর্ম দর্শন ও সংস্কৃতির সংমিশ্রণের একটি প্রতীক। আজ তা ধ্বংস হলেও ইতিহাসের প্রভাব আজও গুরুত্বপূর্ণ। তো দেখুন, শুধু এই পিলারটি এখন আছে, যেটাকে আমরা এখন পম্পফিস পিলার বলছি। মন্দিরে কিন্তু সমস্ত ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যায়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটুকু আমি জানতাম সেটুকু আপনাদেরকে বলে দিলাম আজকে। যদি কিছু ভুল হয় আপনারা কমেন্ট করে বলে দেবেন। না, দেখুন আমরা চলে এসেছি প্রাচীন রোমান থিয়েটারে। রোমান থিয়েটার কিন্তু অবস্থিত মিশরে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন রোমান থিয়েটার ছিল রোমের সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বিনোদনের কেন্দ্র। এখানে নাটক, গান এবং অন্যান্য পারফরমেন্সের জন্য এটা নির্মিত হতো। যেমনটা ছিল রোমানরা গ্রিকদের থিয়েটারের ধারাবাহিকতা ধরে নিয়ে নিজেদের স্বতন্ত্র শৈলীতে এগুলো করে তুলেছিল। মানে কনসেপ্টটা ছিল কিন্তু রোমান অ্যাম্ফি থিয়েটারে, তৈরি হয়েছে মিশরে। আর মিশরের লোকেরা রোমানদের দ্বারা অনেকটাই প্রভাবিত ছিল, এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি। কিন্তু এটা কেমন ছিল, রোমানরা সাধারণত এর আধার হিসাবে আধা বৃত্তাকারে এটা আকৃতি হতো। দেখুন, এটা অর্ধেক বৃত্তাকারে। এগুলো পাহাড়ের ঢালুতে তৈরি হতো না, বরং নিজস্ব কাঠামো হিসেবে স্থাপিত হতো। প্রায়শই শক্তিশালী ইট ও কংক্রিট দিয়ে নির্মিত হতো। অর্কেস্ট্রা ছিল মূলত পারফরমেন্সের স্থান, সেখানে নায়করা অভিনয় করতো। দেখুন, অর্কেস্ট্রা নামটা কিন্তু আমরা এখনো অনেকটাই পরিচিত, সেই অর্কেস্ট্রাই কিন্তু ছিল। হ্যাঁ, সিটিং ব্যবস্থা কেমন ছিল, যেমন আপনারা দেখেছেন ইউনিভার্সিটিতে যেমন বসার একটা ইউনিভার্সিটির হল, এগুলো ক্লাসরুমগুলোতে যেমন নিচে থেকে উপরের দিকে বসতো, ঠিক সেই রকম করে মঞ্চের মতো সাজানো ছিল। মঞ্চটি নাটকের জন্য সাজানো হতো, যেখানে পটভূমি, দরজা এবং অন্যান্য পারফরমেন্সের জন্য প্রয়োজনীয় উপকরণ থাকতো। আর রোমান থিয়েটারগুলো খুব ভালো আওয়াজ প্রবাহের জন্য ডিজাইন করা হতো, যাতে দর্শকরা স্পষ্ট শুনতে পান। দেখুন, এখন আমাদের কাছে মাইক্রোফোন আছে, কি না নেই আমাদের কাছে, শ্রবণ যন্ত্র হিসাবে কি না নেই আমাদের কাছে,
কিন্তু ধরুন ভাবুন তো 2000 বছর আগে তাদের কাছে কী এমন ছিল যেখানে এতগুলো মানুষ এবং এতটা দূর থেকে তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পেত, তাদের গলার ভলিউম কতটা ছিল এবং সেটা কিভাবে প্রতিফলিত হতো সেই ব্যাপারটাও কিন্তু এদের গঠন শৈলীর মধ্যে মাথায় রাখতে হতো এদের স্থপতিতে, যাতে করে আওয়াজটা ঠিকঠাক প্রত্যেকটা দর্শকের কাছে পৌঁছায় এবং দেখতে পায়। এই ছিল আমাদের রোমান থিয়েটারের কথা। আর দেখুন আপনারা কেমন লাগছে আপনাদের দেখতে। বহু পুরনো, ধ্বংস হয়ে গেছে প্রায়, যেটুকু অবশিষ্ট আছে। আমরা এখন এই রোমান অ্যানসিয়েন্ট রোমান অ্যাম্পি থিয়েটারের নিচে যাব এবং খুব কাছে থেকে এটাকে অনুভব করব, সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব। এতক্ষণ আমরা উপর থেকে দেখেছিলাম, পুরো থিয়েটারটা উপর থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর, এটা আপনারাও দেখেছেন। এইটাই হচ্ছে থিয়েটার, এটাই মেন মঞ্চ। তো দেখুন এইখানটা দেখুন কেমন করে সিটগুলো বানানো ছিল, অর্থাৎ এখানে লোক বসে যখন থিয়েটার হতো তখন এইখানটা বসে লোক থিয়েটার দেখতো। ডোন্ট ক্লাইম, এখানে ওঠা মানা করে দিয়েছে, তো আমরা উঠবো না। কিন্তু একটা রোমাঞ্চ অনুভূত করতে পারছেন যখন আমরা সিনেমায় দেখি যে রোমকে যখন সিনেমায় দেখানো হয় বা বুল ফাইটিংয়ে, ওই ঠিক সেই ধরনের স্থপতি কিন্তু এটা, যে সেই জন্য এটা রোমান অ্যাম্পি থিয়েটার। তো এখানে তো অনুভব করতে পারছি আমি যে না, দারুণ 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 জিনিস। এবং সেই সময়টা কথা যদি চিন্তা করি, আমরা যে সিনেমায় যে দেখি যে হই হট্টগোল, এরকম জায়গায় ঠিক বসে ঠিক সেই রকমই এই স্থপতি, যদিও এটা ভেঙে গেছে, এখন অনেক ভেঙে গেছে, ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তবু যেটুকু আছে সেটুকুই আমরা উপভোগ করছি। আগেও যাব আমরা আপনাদের সঙ্গে। দেখুন রোমান অ্যাম্পি থিয়েটারটা কিন্তু এর থেকেও আমরা যেটা দেখেছি, যেটুকু আমাদের মনে হয়েছে টিভিতে বা বইয়ে পড়ে, রোমান অ্যাম্পি থিয়েটারটা এদের থেকে কিন্তু অনেক বেশি বড়, যেটা কলোজিয়াম বলে, সেটা আরো অনেক বেশি বড়। কিন্তু এদের অ্যাম্পি থিয়েটারটা একটু ছোট হলেও কনসেপ্টটা কিন্তু একই রকম, কনসেপ্টটা রোমানদের থেকেই নেওয়া, একই কনসেপ্ট, আর কিন্তু সাইজে ছোট। এই মূলত এখানেই পারফর্ম করা হতো। দেখুন পুরোটাই প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে। এই পিলারগুলো এখন কিছু আছে, এই পিলারগুলো সেম পিলার কিন্তু আমরা পম্পিস পিলারে দেখেছি, এই একই পাথরের তৈরি পম্পিস পিলার, যেটা সেপারে মন্দির দেখে এলাম। বহু পুরনো ধ্বংসাবশেষ দেখতে ভালো লাগে, বহু পুরনো। হ্যাঁ, আজকে রোদটা একটু বেশি, যে আমরা যখন সমুদ্রের ধারে ছিলাম তখন হাওয়ার জন্য, এখানে হাওয়া আছে কিন্তু সমুদ্রের ধারের মতো নয়। হ্যাঁ, কিন্তু ঘাম হচ্ছে না কেন, আমরা এই রোদটা গায়ে লাগা সত্ত্বেও ঘাম হচ্ছে না এই জন্য যে আমরা তো কলকাতায় থাকি, তো কলকাতায় যে হারে জলীয় বাষ্প অর্থাৎ হিউমিডিটি থাকে, এখানে সেই হিউমিডিটি নেই, কারণ এতটা রোদ থাকা সত্ত্বেও আমাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠোঁট আমাদের মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে এবং ভেসলিন বা এইসব কিছু ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, এই দেখুন এখানে অডিটোরিয়া, যদি আপনারা পড়তে চান তো পড়ে নিতে পারেন স্টপ করে। পুরো অডিটোরিয়ামের একটা স্কেচ দেওয়া আছে এখানে। এগুলো কি পাথরের তৈরি এখনো? হ্যাঁ, কাজ হচ্ছে। এগুলো সব এক একটা এন্ট্রান্স।
ওই দিকটা রিস্টোরেশনের কাজ হচ্ছে। যার ফলে এখানে নো এন্ট্রি করে দিয়েছে, ওর আগে আমরা যেতে পারবো না, ওখানে রিস্টোরেশনের কাজ হচ্ছে। তো ওই সামনেটা আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে আমাদের কোনো রাজবাড়ির ধ্বংসাবশেষ? এটা কিন্তু আমাদের ওখানে রাজবাড়ির ধ্বংসাবশেষ এরকমই থাকে এবং এরকমই তৈরি হয়। এখানে নো এন্ট্রি করা আছে, মানে এদিকটা রিস্টোরেশন কাজ চলছে। এটাও কিন্তু কম বড় নয়, উপর থেকে দেখে একটুখানি মনে হলো। দেখুন এখান থেকে আর যেতে পারলাম না, তাই ব্যাক করলাম। আচ্ছা, আলেকজান্দ্রিয়া লাইব্রেরির ভেতরে আমরা প্রবেশ করেছি। তো এটি হচ্ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম জ্ঞানভাণ্ডারগুলোর মধ্যে একটি। এটি মিশরের আলেকজান্দ্রিয়া শহরের তৃতীয় শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সমস্ত জ্ঞান ও সাহিত্য একত্র করে সংরক্ষণ করে রাখা। তো এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেছেন এখন আলেকজান্দ্রিয়া লাইব্রেরির আদরুর লাইব্রেরির ভেতরে আমরা প্রবেশ করেছি। হ্যাঁ, আপনারা দেখতে পারেন এই বিশাল লাইব্রেরি, এটাকে পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি বলা হয় থেকে। এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরির প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম জ্ঞান ভাণ্ডারগুলোর মধ্যে একটি। এই মিশরের আলেকজান্দ্রিয়া শহরের খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন টলেমি প্রথম সোটার বা তার পুত্র টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সমস্ত জ্ঞান এবং সাহিত্য একত্র করে সংরক্ষণ করা। গ্রিক, মিশরীয়, ভারতীয়, পারস্য, ব্যাবিলনীয় এবং অন্যান্য সভ্যতার পণ্ডিতরা এখানে গবেষণা করতেন। এতে দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্য, ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে বই সংরক্ষিত ছিল। আলেকজান্দ্রিয়া লাইব্রেরির কয়েকটি দফা আগুনে পুড়ে গেল। প্রথম বড় ধ্বংস ঘটে খ্রিস্টপূর্ব 48 সালে। তখন জুলিয়াস সিজার যুদ্ধের সময় শহরে আগুন লাগে। পরবর্তীকালে রোমান ও খ্রিস্টান শাসনের সময়ও এই অবশিষ্ট অংশ ধ্বংস হয়ে যায়। ফলস্বরূপ মানব সভ্যতা ইতিহাসে এক বিশাল জ্ঞানভাণ্ডার চিরতরে হারিয়ে যায়। বুঝতে পারছেন কত অমূল্য পুঁথি এর মধ্যে ছিল সেই সময়, এবং সেটি পুরো ধ্বংস হয়ে যায়। 2002 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার নতুন বিপ্লথিয়া আলেকজান্দ্রিয়া প্রতিষ্ঠিত হয়। এটা এখন আমরা এই লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি। প্রাচীন লাইব্রেরির স্মৃতি ধরে রাখার জন্য এটি একটি আধুনিক গবেষণা কেন্দ্র, যেখানে লক্ষাধিক বই ডিজিটাল আর্কাইভ করা হয়েছে। দেখুন, আপনারা এখানে নিচে দেখতে পাবেন ছাপাখানার মেশিন বা প্রত্যেকজনের সামনে কম্পিউটার আছে, ওখানে গিয়ে পড়াশোনা করবে। তো এই লাইব্রেরি আধুনিক গবেষণা কেন্দ্র এবং যেগুলো বইগুলো এখানে রাখা আছে। আমরা যাবো ভোকের দিকে, তবে একটা কথা, এখানে কিডস দিকে নিচে যেতে দিচ্ছে না। তো যদি কিডস কেউ আসে আমাদের সঙ্গে, যেমন আমার মেয়ে আছে, তাকে এই যেখান থেকে আমরা ফটো তুলছি সেইখান থেকেই দাঁড়িয়ে থাকতে হবে, নিচে যাওয়ার তার পারমিশন নেই। এদের ছোট্ট মেশিন, হ্যাঁ, কাগজ ছাপার মেশিন পাওয়া যায়।
মামা এখানে নাই তাহলে আমরা একটু Alexandria Library is exhibit Indian literature in ancient. দেখো মেডিকেল ইন্ডিয়ান লিটারেচার মানে আমরা আলেকজান্ড্রিয়া এসে ইন্ডিয়ান লিটারেচারের বই দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন যে আমরাও খুব একটা পিছিয়ে নেই কারোর থেকে। এখানটায় অনেকগুলো বই নেই। Spirit of Oriental Body। আচ্ছা, একটা জিনিস দেখেছেন আপনারা, এখানে এত বই মধ্যে কিন্তু এইভাবে ইন্ডেক্সিং করা আছে এবং খুব সহজেই আপনি খুঁজে পেয়ে যাবেন আপনার বিষয়ে যে বইকে আপনি চাইছেন। দেখি কেমন সুন্দরভাবে আচ্ছা, মোটামুটি এখানে সব বই দেখা কোনোদিনই সম্ভব নয়। 5-7 লক্ষের ওপর বই আছে, কিন্তু আমরা এখানে এসে খুশি হলাম যে আমাদের বাঙালি বই কি কালিদাস, শকুন্তলা এখানে রাখা আছে, কালিদাস রাখা আছে, তারপরে কিছু ইন্ডিয়ান মেডিকেলের বুক রাখা আছে। তো এইটুকুই দেখতে পেয়েছি, কিন্তু কোথাও শুনেছিলাম গীতাঞ্জলি রাখা আছে, কিন্তু আমরা ওই আমাদের ইন্ডিয়ান লিটারেচারের যে র্যাক আছে সেখানে কিন্তু আমরা গীতাঞ্জলি দেখতে পাইনি। কালিদাস আর চাণক্যের বই রাখা হ্যাঁ, আছে। চাণক্য নীতি রাখা আছে, কিন্তু মডার্ন ইন্ডিয়ান অথরদের কোনো বই নেই। এনসেন্ট ইন্ডিয়ান অথরদের বই আছে, কিন্তু মডার্ন অথরের কোনো বই, ইন্ডিয়ান অথরের বই নেই। তাহলে বুঝতে পারছেন আগেকার দিনের অথরদের গুরুত্ব এখনও রয়েছে গোটা বিশ্বের কাছে।